আসসালামু আলাইকুম। আমরা আজকে ইতিহাসের সবচাইতে শক্তিশালী জ্ঞানের শিকল নিয়ে পড়ব, যেখানে সক্রেটিস থেকে প্লেটো, প্লেটো থেকে অ্যারিস্টটল, অ্যারিস্টটল থেকে আলেকজান্ডার দ্য গ্রেট। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জ্ঞানের শিকল। এই চারজন মহাপুরুষ একে অপরের সাথে এমনভাবে জড়িত যে তাদের বলা হয় ইতিহাসের সবচাইতে শক্তিশালী চেইন অফ উইজডম বা জ্ঞানের শিকল। তারা আসলে গুরু শিষ্যের এক অবিশ্বাস্য পরম্পরা। বিষয়টি অনেকটা এমন: সক্রেটিস, তার শিষ্য প্লেটো, তার শিষ্য অ্যারিস্টটল, তার শিষ্য আলেকজান্ডার দ্য গ্রেট। সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। সক্রেটিস ও প্লেটো, গুরু ও শিষ্য। সক্রেটিস ছিলেন এই ধারার মূল উৎস। তিনি নিজে কিছু লিখে যাননি, শুধু প্রশ্ন করে মানুষকে সত্য খুঁজতে শেখাতেন। তার সবচেয়ে প্রিয় এবং মেধাবী ছাত্র ছিলেন প্লেটো। সক্রেটিস যখন বিষ খাইয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, প্লেটো সেই শোক থেকে তার গুরুর সব শিক্ষা লিখে রাখেন এবং একাডেমি প্রতিষ্ঠা করেন। 2. প্লেটো ও অ্যারিস্টটল, গুরু ও শিষ্য। প্লেটোর সেই বিখ্যাত একাডেমিতে ছাত্র হিসাবে যোগ দেন অ্যারিস্টটল। তিনি সেখানে 20 বছর পড়াশোনা করেন। প্লেটো ছিলেন ভাববাদী আর অ্যারিস্টটল ছিলেন বাস্তববাদী। গুরু শিষ্যের মধ্যে মতভেদ থাকলেও তাদের সম্পর্ক ছিল জ্ঞানের গভীরতায় ঠাসা। অ্যারিস্টটল ও আলেকজান্ডার দ্য গ্রেট, শিক্ষক ও ছাত্র। এবার আসল টুইস্ট। আলেকজান্ডারের বাবা ফিলিপ যখন চাইলেন তার ছেলেকে বিশ্বের সেরা মানুষ বানাবেন, তখন তিনি অ্যারিস্টটলকে টিউটর হিসাবে নিয়োগ দেন। আলেকজান্ডার যখন কিশোর, তখন অ্যারিস্টটল তাকে রাজনীতি, দর্শন, বিজ্ঞান আর যুদ্ধের নৈতিকতা শেখাতেন। মজার তথ্য হলো, আলেকজান্ডার বলতেন, আমার বাবা আমাকে আকাশ থেকে পৃথিবীতে এনেছেন, মানে জন্ম দিয়েছে, কিন্তু অ্যারিস্টটল আমাকে শিখিয়েছেন কিভাবে পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচতে হয়। সম্পর্কটা এক নজরে। সক্রেটিস, তার শিষ্য প্লেটো, তাদের মূল প্রভাব ছিল সত্য খোঁজার পদ্ধতি ও নৈতিকতা। প্লেটো, অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের ও সুশৃঙ্খল শিক্ষা। অ্যারিস্টটল ও আলেকজান্ডার, বিশ্বজয়ের স্বপ্ন ও নেতৃত্ব। এই চারজন মহাপুরুষ আধুনিক সভ্যতার প্রতিটা স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তাদের প্রভাব আজকেও আমাদের সংসদ ভবন থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণা পর্যন্ত বিস্তৃত। চলেন দেখি কিভাবে তারা আজকের পৃথিবীকে বদলে দিয়েছেন। সক্রেটিস, সত্য অনুসন্ধান পদ্ধতি, সক্রেটিক মেথড। সক্রেটিস আমাদের শিখিয়েছেন প্রশ্ন করতে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় ক্রিটিক্যাল থিঙ্কিং বা যৌক্তিক চিন্তাভাবনা তারই দান। উদাহরণ, আজকের আদালত একজন আইনজীবী যখন প্রশ্নোত্তরের মাধ্যমে সত্য বের করে আনেন, সেটা মূলত সক্রেটিসের পদ্ধতি। তিনি অন্ধবিশ্বাস দূর করে যুক্তির উপর ভিত্তি করে আধুনিক আইনের পথ প্রশস্ত করেছেন। প্লেটো, রাষ্ট্র গণতান্ত্রিকের রূপরেখা। প্লেটো তার দ্য রিপাবলিক বইতে প্রথম আদর্শ রাষ্ট্রের ধারণা দেন। উদাহরণ, আজকের আধুনিক সরকারের ব্যবস্থা যে 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ থাকে, তার প্রাথমিক ধারণা প্লেটোর লেখা থেকেই এসেছে। এমনকি যোগ্য মানুষের হাতে শাসনভার থাকা উচিত, এই ধারণাটি আজকের আধুনিক মেরিটেরিয়াস আমলাতন্ত্রের মূল ভিত্তি। অ্যারিস্টটল, আধুনিক বিজ্ঞান ও লজিক। অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ সায়েন্স। তিনি প্রথম উদ্ভিদ ও প্রাণীদের শ্রেণীবিন্যাস করেন। উদাহরণ, আপনি আজ যে জীববিজ্ঞান, বায়োলজি, পদার্থবিজ্ঞান বা ফিজিক্স বা যুক্তিবিদ্যা, লজিক পড়েন, তার সিলেবাস অ্যারিস্টটল শুরু করেছিলেন। এমনকি আমাদের ডিজিটাল যুগের কম্পিউটার লজিক এর মূলে আছে অ্যারিস্টটলের ডিকোটমাস লজিক, হ্যাঁ অথবা না। তিনি শিখিয়েছেন শুধু কল্পনা নয়, প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হয়। আলেকজান্ডার দ্য গ্রেট, বিশ্বায়ন ও সংস্কৃতির আদান প্রদান, গ্লোবালাইজেশন। আলেকজান্ডার শুধু দেশ জয় করেননি, তিনি পূর্ব ও পশ্চিমের সংস্কৃতিকে এক করে দিয়েছেন। একে বলা হয় হেলেনিস্টিক এজ। উদাহরণ, আলেকজান্ডার যখন গ্রিস থেকে ভারত পর্যন্ত সাম্রাজ্য গড়লেন, তখন এক দেশের জ্ঞান অন্য দেশে ছড়িয়ে পড়ল। আজকের যে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন আমরা দেখি, যেখানে এক দেশের পণ্য, জ্ঞান অন্য দেশে অনায়াসে চলে যাচ্ছে, তার প্রথম সফল কারিগর ছিলেন আলেকজান্ডার। মিশরের আলেকজান্দ্রিয়া শহরটি সে সময় ইন্টারনেটের মতো জ্ঞানের কেন্দ্র হয়ে উঠেছিল।
এক নজরে আমাদের জীবনে তাদের অবদান। সক্রেটিস, নৈতিকতা ও বিচার ব্যবস্থা, আদালতে জেরা, গবেষণার পদ্ধতি। প্লেটো, রাষ্ট্র পরিচালনার শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো। অ্যারিস্টটল, বিজ্ঞান ও শ্রেণীবিন্যাস, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান ও কম্পিউটিং লজিক। আলেকজান্ডার, বিশ্বায়ন ও শাসন কৌশল, আন্তর্জাতিক বাণিজ্য ও সামরিক রণকৌশল। এক নজরে আমাদের জীবনে তাদের অবদান। একটা দারুণ কাল্পনিক কিন্তু যৌক্তিক প্রশ্ন। তারা যদি এই ভিত্তিগুলো না করতেন, তবে আমাদের আজকের জীবনটা হয়তো কোনো এক আদিম বা গোড়া অন্ধকার যুগে আটকে থাকতো। একজন মহাপুরুষের অনুপস্থিতিতে আমাদের জীবন থেকে ঠিক কি কেড়ে নিত, তা উদাহরণ সহ নিচে দেখো। সক্রেটিস না থাকলে আমরা এখন অন্ধবিশ্বাস নিয়ে বসে থাকতাম। সক্রেটিস আমাদের শিখিয়েছিলেন যুক্তি দিয়ে সব বিচার করতে। তিনি না থাকলে আমরা এখানে রাজা বা সমাজ যা বলতো সেটাকেই বিনা প্রশ্নে মেনে নিতাম। উদাহরণ, মধ্যযুগের বিশ্বাস করা হতো রোগ হওয়া মানে উপরওয়ালার অভিশাপ। সক্রেটিসের যুক্তিবাদ না থাকলে আজ আমরা চিকিৎসার বদলে ঝাড়ফুঁকের উপরে পড়ে থাকতাম, প্রশ্ন করার সাহস পেতাম না কেন এটা হচ্ছে। প্লেটো না থাকলে রাষ্ট্রের শাসন হতো জোর যার মূল্য তার। প্লেটো প্রথম বলছেন যে দেশ চালানোর জন্য গায়ের জোর নয়, বরং শিক্ষা ও মেধা দরকার। উদাহরণ, প্লেটো না থাকলে হয়তো আজও কোনো নিয়ম কানুন বা সংবিধান থাকতো না। যে বীর বা দস্যু গায়ের জোরে রাজত্ব করত সেই হতো রাজা। আজকের যে আইনের শাসন বা ডেমোক্রেসি আমরা দেখি, তার জায়গায় থাকতো চিরস্থায়ী স্বৈরতন্ত্র। অ্যারিস্টটল না থাকলে বিজ্ঞানের কোনো সিস্টেম থাকতো না। অ্যারিস্টটল প্রথম শেখান যে শুধু চিন্তা করলে হবে না, পরীক্ষা নিরীক্ষা ও ডাটা সংগ্রহ করতে হবে। উদাহরণ, অ্যারিস্টটল যদি জীববিজ্ঞানের ভিত্তি না দিতেন, তবে হয়তো আজও আমরা জানতাম না কোন গাছটা বিষাক্ত আর কোনটা ঔষধি। আধুনিক লজিক না থাকলে কম্পিউটার বা মোবাইল তৈরি হতো না, কারণ কম্পিউটার বাইনারি সিস্টেম 0 এবং 1 আসলে অ্যারিস্টটলের লজিকের আধুনিক রূপ। আমরা হয়তো আজও পাথরের অস্ত্র বা আদিম প্রযুক্তিতে আটকে থাকতাম। আলেকজান্ডার না থাকলে পৃথিবী থাকতো ছোট ছোট বিচ্ছিন্ন গ্রামের মতো। আলেকজান্ডার প্রথম বড় আকারে পূর্ব ও পশ্চিম, ইউরোপ ও এশিয়াকে এক সুতোয় বেঁধেছিলেন। উদাহরণ, তিনি যদি এই সাম্রাজ্য না করতেন, তবে গ্রীসের জ্ঞান গ্রীসেই থাকতো, ভারতের জ্ঞান ভারতেই থাকতো। জ্ঞান ও সংস্কৃতি, এই যে আদান প্রদান, গ্লোবালাইজেশন, তা শুরু হতো না। আমরা হয়তো একটা ছোট দ্বীপ বা গ্রামে বসবাস করতাম, বাইরের পৃথিবীর কোনো খোঁজ খবরই পেতাম না। সারসংক্ষেপে যদি বলি, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল আর আলেকজান্ডার না থাকলে আইন ও বিচার, চোর সাব্যস্ত করার জন্য কোনো সাক্ষী বা যুক্তির দরকার হতো না। স্রেফ সন্দেহের বশে শাস্তি দেওয়া হতো। বিজ্ঞান ও প্রযুক্তি, আমরা আজ ইন্টারনেটে কথা বলছি, কিন্তু তখন হয়তো কবুতর বা আগুন দেওয়ার সংকেতের উপর নির্ভর করতে হতো। শিক্ষা, কোনো বিশ্ববিদ্যালয়ে একাডেমি থাকতো না, জ্ঞান থাকতো শুধু গুটি কয়েক যাজক বা পুরোহিতদের হাতে। এক কথায় তারাই ছিলেন সেই প্রদীপ যা দিয়ে অন্ধকার ঘরটা দেখা গিয়েছিল। তারা না থাকলে আমরা হয়তো আজও সেই গুহার দেয়ালের ছায়া দেখেই ভাবতাম এটাই আসল জগৎ। পৃথিবীর শ্রেষ্ঠতম মেধাগুলোর কিছু সমালোচনা আছে। আসলে সমালোচনা আছে বলেই তাদের দর্শন আরো শানিত হয়েছে। এই 4 জন মহাপুরুষের দর্শনে কিছু অন্ধকার দিক বা সীমাবদ্ধতা ছিল, যা আধুনিক পৃথিবীর নৈতিকতার সাথে সবসময় খাপ খায় না। নিচে তাদের প্রধান সমালোচনাগুলো উদাহরণ ও প্রয়োগ সহ দেখা হলো। সক্রেটিস, অতি যুক্তিবাদ ও এলিটিজম। সমালোচনা, তিনি মনে করতেন কেবল জ্ঞানী ব্যক্তিরাই কথা বলার বা সিদ্ধান্ত নেওয়ার যোগ্য। এতে সাধারণ মানুষের মতামত উপেক্ষিত হতো। উদাহরণ, তিনি গণতন্ত্রের কঠোর বিরোধী ছিলেন। তিনি বলতেন একটি জাহাজ যেমন অভিজ্ঞ নাবিক ছাড়া চলে না, দেশও তেমন কেবল পণ্ডিত ছাড়া চালানো উচিত নয়। আধুনিক প্রয়োগ, আজকের যুগে যদি কেবল পিএইচডিধারীদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হতো, তবে সেটা হতো সক্রেটিসের দর্শনের চরম প্রয়োগ, যা আধুনিক গণতন্ত্রের পরিপন্থী। প্লেটো, স্বৈরতন্ত্র, নারী বিদ্বেষের ছায়া। সমালোচনায় তিনি সেন্সরশিপে বিশ্বাস করতেন।
রাষ্ট্রের প্রয়োজনে শিল্পী সাহিত্য বা সঙ্গীত নিষিদ্ধ করার পক্ষে ছিলেন তিনি। উদাহরণ, প্লেটো চেয়েছিলেন রাষ্ট্রই ঠিক করে দেবে কে কার সাথে সন্তান জন্ম দেবে, যাতে কেবল শ্রেষ্ঠ নাগরিক জন্মায়। আধুনিক প্রয়োগ, হিটলারের নাজি জার্মানি বা উত্তর কোরিয়ার মতো দেশগুলো যেখানে রাষ্ট্র মানুষের ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করে, সেখানে প্লেটোর এই নিয়ন্ত্রিত রাষ্ট্র দর্শনের নেতিবাচক প্রয়োগ দেখানো যায়। অ্যারিস্টটল, দাসপ্রথা ও নারী বিদ্বেষ। সমালোচনা, তিনি মনে করতেন কিছু মানুষ জন্মগতভাবেই দাস হওয়ার জন্য জন্মেছে এবং নারীরা পুরুষ অপেক্ষায় বুদ্ধিবৃত্তিকভাবে নিচু। উদাহরণ, অ্যারিস্টটল বলছিলেন দাস হলো একটি জীবন্ত হাতিয়ার। তার মতে প্রাকৃতিক কিছু মানুষ শাসন করার আর কিছু মানুষ শাসিত হতে তৈরি করেছে। আধুনিক প্রয়োগ, বর্ণবাদ বা লিঙ্গ বৈষম্যের পেছনে অনেক সময় অ্যারিস্টটলের এই প্রাকৃতিক অসম্যতা যুক্তিকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়। আলেকজান্ডার দ্য গ্রেট, রক্তপিপাসু ও অদূরদর্শিতা। তিনি কোনো প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেননি, শুধু জয় করে গেছেন। ফলে তার মৃত্যুর পর মুহূর্তেই তার বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। উদাহরণ, টায়ার বা পার্সেপেলিস শহর জয়ের পর তিনি হাজার হাজার মানুষ হত্যা করেন এবং শহর জ্বালিয়ে দেন। এটা বীরত্ব নয়, বরং এটা পাশবিকতা। আধুনিক প্রয়োগ, ইরাক বা আফগানিস্তান যুদ্ধের মতো ঘটনা যেখানে কোনো দেশ জয় করা হয়েছে কিন্তু পরবর্তীতে স্থিতিশীলতা বা নেশন বিল্ডিং এ ব্যর্থতা এসেছে, সেখানে আলেকজান্ডার এটা অদূরদর্শী সমরনীতির মিল পাওয়া যায়। সমালোচনা সারসংক্ষেপ। ব্যক্তি সক্রেটিস, তার প্রধান সমালোচনা গণতন্ত্র বিরোধী। কেন এটি নেতিবাচক? সাধারণ মানুষের অধিকার খর্ব করে। প্লেটো, সেন্সরশিপ ও নিয়ন্ত্রণ, ব্যক্তি স্বাধীনতা ও সৃজনশীলতা নষ্ট করে। অ্যারিস্টটল, দাসপ্রথা ও লিঙ্গ বৈষম্য, মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন ঘটে এখানে। আলেকজান্ডার, ধ্বংসাত্মক যুদ্ধনীতি, টেকসই ও শান্তি সুশাসনী প্রতিষ্ঠায় ব্যর্থতা ওনার। এই সমালোচনা জানলে আপনি বুঝবেন যে মানুষ হিসাবে তারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। তবে মজার ব্যাপার হলো তাদের এই বইগুলো থেকেই আধুনিক মানুষ শিখছে যে কিভাবে একটি আরো মানবিক ও গণতান্ত্রিক পৃথিবী গড়া যায়। ওকে দর্শক, আমরা পার্ট 2-তে এবার প্রবেশ করি। সক্রেটিস, ওনার বলা ছিল নিজেকে জানো, নো দাই সেলফ। সক্রেটিস মানুষকে কোনো মুখস্থ বিদ্যা দেননি, তিনি শিখিয়েছেন প্রশ্ন করার সাহস। কি শেখাতে চেয়েছেন? সত্যি কোনো ধ্রুব জিনিস নয় যা কেউ তোমাকে ধরিয়ে দেবে, বরং যুক্তির মাধ্যমে সত্যকে খুঁজে বের করতে হয়। তার মূল কথা ছিল যে জীবন নিয়ে কোনো প্রশ্ন করা হয় না, যে সে জীবন বাঁচার যোগ্য না। জীবনের প্রয়োগ, ধরো সমাজের একটা নিয়ম চলে আসছে যে অমুক কাজ করা পাপ। সক্রেটিস বলতেন চোখ বন্ধ করে এটা না মেনে প্রশ্ন করাই কেন এটা পাপ, এর ভিত্তি কি। বাস্তব উদাহরণ, তুমি যখন লয়ের স্টুডেন্ট হিসাবে কোনো সাক্ষী বা এভিডেন্সকে জেরা করো, তখন তুমি আসলে সক্রেটিসের শিক্ষাই প্রয়োগ করছো। এতে অন্ধবিশ্বাসের বদলে সত্য বেরিয়ে আসে। প্লেটো, উচ্চ আদর্শ ও শৃঙ্খলা। প্লেটো চেয়েছিলেন একটি সুশৃঙ্খল সমাজ যেখানে সবাই নিজে নিজ যোগ্যতায় কাজ করবে। কি শেখাতে চেয়েছেন উনি? আমাদের চারপাশে জগৎটা ক্ষণস্থায়ী, কিন্তু আইডিয়া বা আদর্শ চিরস্থায়ী। তিনি মানুষকে ন্যায় বিচার এবং নৈতিকতার গুরুত্ব শিখিয়েছেন। জীবনে প্রয়োগ, প্লেটোর মতে আমাদের সবার ভেতরে একটা উচ্চ স্তর সত্তা আছে। একজন মানুষের উচিত নিজের প্রবৃত্তি বা লোভকে দমন করা, বুদ্ধিবৃত্তিক জীবনে ফোকাস করা। বাস্তব উদাহরণ, আপনি যখন ইউটিউবে শিক্ষামূলক কন্টেন্ট বানাচ্ছেন বা ছাড়ছেন, এটা প্লেটোর দর্শনের একটি প্রয়োগ। তিনি চেয়েছিলেন শিক্ষিত মানুষরা যেন সমাজকে গাইড করে, ফিলোসফার কিং, যাতে সাধারণ মানুষ ভুল পথে না যায়। অ্যারিস্টটল, ভারসাম্য ও পর্যবেক্ষণ। অ্যারিস্টটল ছিলেন ঘোরতর বাস্তববাদী। তিনি শিখিয়েছেন মধ্যপন্থা অবলম্বন করতে। কি শেখাতে চেয়েছেন? জীবনে সুখী হতে হলে চরমপন্থা বর্জন করতে হবে। সাহসের অভাব মানে ভীরুতা, আবার অতি সাহস মানে হঠকারিতা। এই দুইয়ের মাঝখানে ব্যালেন্সটাই হলো আসল সাহস।
একে তিনি বলতেন গোল্ডেন মেইন। জীবনের প্রয়োগ। তোমার কাজের ক্ষেত্রে ধরো একদম কাজ না করা অলসতা, আবার সারাদিন অসুস্থ শরীর নিয়ে কাজ করা হঠকারিতা। অ্যারিস্টটল হলে বলতেন শরীর এবং কাজের মাঝে একটা ভারসাম্য ব্যালেন্স তৈরি করা। বাস্তব উদাহরণ, আধুনিক ম্যানেজমেন্ট সিস্টেম যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা কাজের সুশৃঙ্খল ক্যাটাগরি করা হয়, এটা অ্যারিস্টটলের শ্রেণীবিন্যাস পদ্ধতি। আলেকজান্ডার দ্য গ্রেট। অসীম সাহস ও লক্ষ্য। আলেকজান্ডার শিখিয়েছেন মানুষের ইচ্ছা শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। কি শেখাতে চেয়েছেন? ভয়কে জয় করা এবং বড় স্বপ্ন দেখা। তিনি চেয়েছেন একটি গ্লোবাল আইডেন্টিটি যেখানে ধর্ম বা বর্ণ দিয়ে নয়, মানুষ তার বীরত্ব দিয়ে পরিচিত হবে। জীবনে প্রয়োগ। জীবনে যখন বড় কোনো বাধা আসে তখন আলেকজান্ডারের মতো সরাসরি মোকাবেলা করা। তিনি বলতেন চেষ্টা করলেই কোনো কিছুই অসম্ভব নয়। বাস্তব উদাহরণ, আপনি যখন একাধারে বই পড়ছেন বা কন্টেন্ট দেখছেন, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট করছেন, এই যে মাল্টিটাস্কিং, এখানে বড় হওয়ার তাড়না, এটাই হলো আলেকজান্ডারি স্পিরিট। লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার থেকেই শেখা যায়। এক নজরে তাদের শিক্ষার প্রয়োগ। সক্রেটিসের যুক্তিবাদ, জটিল পরিস্থিতি সঠিক সিদ্ধান্ত নিতে, মিথ্যা শনাক্ত করতে। প্লেটো, নৈতিকতা, ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায়ের সঙ্গে পথে চলতে। অ্যারিস্টটল, ভারসাম্য, কাজের দক্ষতা বাড়াতে ও সুখী জীবন করতে। আলেকজান্ডার, নেতৃত্ব, বড় লক্ষ্য অর্জন করতে ও প্রতিকূলতা মোকাবেলা করতে। তারা আসলে আমাদের মাথার ভেতরে একটা ফিল্টার বসিয়ে দিয়েছেন। সেই ফিল্টার দিয়ে আমরা আজও ন্যায়, অন্যায়, সত্য, মিথ্যা আর বিজ্ঞান, কুসংস্কারের পার্থক্য করতে পারি। আউট অফ দ্য বক্স, অজানা ও আকর্ষণীয় তথ্য। এই চারজন মহাপুরুষের জীবন থেকে এমন কিছু গল্প আছে, তথ্য আছে যা শুনলে মনে হয় তারা যেন কোনো সিনেমা সুপার হিরো চলেন। তাদের সম্পর্কে কিছু আউট অফ দ্য বক্স এবং আকর্ষণীয় বিষয় জেনে নেই। সক্রেটিস, কুৎসিত কিন্তু জাদুকরী বক্তা। সক্রেটিস দেখতে মোটেও সুদর্শন ছিলেন না। তার নাক ছিল চ্যাপ্টা, চোখগুলো বাইরের দিকে ঠেলে আসা, এবং তিনি সবসময় একই পুরানো পোশাক পরে খালি পায়ে ঘুরে বেড়াতেন। মজার তথ্য, মানুষ তাকে বলতো গ্যারফাই বা ঘোড়ামাছি, কারণ তিনি সারাক্ষণ মানুষকে প্রশ্ন করে বিরক্ত করতেন, যেন তারা ঘুমানো অবস্থা থেকে জেগে ওঠে। আকর্ষণীয় দিক, তিনি যখন কথা বলতেন মানুষ তার চেহারা ভুলে গিয়ে তার কথার জাদুতে মুগ্ধ হতো। এমনকি মৃত্যুর সময় যখন তাকে বিষ হেমলক দেওয়া হলো, তিনি শান্তভাবে বিষের পেয়ালা হাতে নিয়ে বন্ধুদের সাথে দর্শনের আলোচনা করতে করতে প্রাণ দিয়েছিলেন। প্লেটো, যার আসল নাম কেউ জানতো না। আমরা তাকে প্লেটো নামে চিনি, কিন্তু এটা তার আসল নাম ছিল না। প্লেটো মানে হলো চওড়া বা বিশাল। মজার তথ্য, প্লেটো তরুণ বয়সে একজন দুর্ধর্ষ কুস্তিগীর ছিলেন। তার ঘাড় এবং বুক অনেক চওড়া ছিল বলে তার কুস্তির কোচ তাকে প্লেটো ডাকতেন, আর সেই নামেই তাকে ইতিহাসে অমর হয়ে গেছে। তার আসল নাম ছিল সম্ভবত অ্যারিস্টোক্লিস। আকর্ষণীয় দিক, তিনি ছিলেন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় দ্য একাডেমির প্রতিষ্ঠাতা। তিনি বিশ্বাস করতেন গণিত না জানলে কেউ দর্শন বুঝতে পারবে না, তাই তার স্কুলের দরজায় লেখা ছিল জ্যামিতি না জেনে কেউ এখানে প্রবেশ করো না। অ্যারিস্টটল, ইতিহাসের প্রথম বুকওয়ার্ম। অ্যারিস্টটল ছিলেন তথ্যের পাগল। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তুলছিলেন। মজার তথ্য, প্লেটো তাকে ডাকতেন দ্য মাইন্ড বা বিবেক বলে। অ্যারিস্টটল পড়ার নেশা এতই বেশি ছিল যে প্লেটো বলতেন অ্যারিস্টটল আসলে পড়ার জন্য তার ঘর থেকে বের হয় না। আকর্ষণীয় দিক, দর্শক এখানে একটু প্রবলেম হয়েছে, আমি এটাকে একটু এদিকে নেই আর এই টপিকটাকে এদিকে নেই। আমার ওকে,
অ্যারিস্টটলের ইতিহাস প্রথম বুকওয়ার্ম। অ্যারিস্টটল ছিলেন তথ্যের পাগল। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তুলছিলেন। মজার তথ্য, প্লেটো তাকে ডাকতেন দ্য মাইন্ড বা বিবেক বলে। অ্যারিস্টটল পড়ার নেশা এতই বেশি ছিল যে প্লেটো বলতেন অ্যারিস্টটল আসলে পড়ার জন্য তার ঘর থেকে বের হয় না। আকর্ষণীয় দিক, তিনি যখন আলেকজান্ডারকে পড়াতেন তখন আলেকজান্ডার যেখানেই যুদ্ধে যেতেন সেখান থেকে অদ্ভুত সব গাছপালা আর প্রাণীর নমুনা অ্যারিস্টটলের জন্য পাঠিয়ে দিতেন যাতে তিনি সেগুলো নিয়ে গবেষণা করতে পারেন। আলেকজান্ডার, যার ঘোড়াটি ছিল তার জানের দোস্ত। আলেকজান্ডার মাত্র 20 বছর বয়সে রাজা হন এবং মাত্র 32 বছর বয়সে মারা যান। এই অল্প সময়ে তিনি এমন সব কাজ করছেন যা মানুষের কল্পনা করতে পারে না। মজার তথ্য, তার প্রিয় ঘোড়া বুসপিলাস যখন মারা যায় তিনি সেই ঘোড়াটির নামে একটি শহর তৈরি করেছিলেন, নাম ছিল বুসপাল, বর্তমানে পাকিস্তানে। আকর্ষণীয় দিক, আলেকজান্ডারের এক চোখ ছিল নীল, অন্য চোখ ছিল বাদামি। এই কন্ডিশনকে বলা হয় হেট্রোখেমিয়া। তিনি যুদ্ধক্ষেত্রে কখনো হারেননি এবং তার সৈন্যরা তাকে দেবতার মতো ভক্তি করতেন। একটি মহাকাব্যিক মুহূর্ত, আলেকজান্ডার যখন একবার এক বিখ্যাত দার্শনিক ডিওজেনিসের সাথে দেখা করতে গেলেন, আলেকজান্ডার তাকে জিজ্ঞাসা করলেন, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? ডিওজেনিস রোদ পোয়াচ্ছিলেন। তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমার সামনে একটু সরুন, আপনি আমার রোদ আটকে দিচ্ছেন। আলেকজান্ডার এই উত্তর শুনে রেগে না গিয়ে বলছিলেন, আমি যদি আলেকজান্ডার না হতাম তবে আমি ডিওজেনিস হতে চাইতাম। এই ছোট গল্পটি দেখায় যে আলেকজান্ডারের মতো দিগ্বিজয়ী যোদ্ধারা মনেও দর্শনের প্রতি কতটা শ্রদ্ধা ছিল, যা সম্ভবত অ্যারিস্টটল তার ভেতর ঢুকিয়ে দিয়েছিলেন। এই মানুষগুলো শুধু জ্ঞানীই ছিলেন না, তারা ছিলেন প্রচণ্ড সাহসী আর ব্যক্তিত্ব সম্পন্ন। আমাদের আজকের কাজগুলো এই সুশৃঙ্খলার অংশ। ইতিহাসে এই বীরদের গল্প থেকে কি কোনো বিশেষ অনুপ্রেরণা পাচ্ছেন? কমেন্ট করে জানান। ধন্যবাদ আপনার এই জার্নির জন্য। আশা করি আমরা এই মহান চারজন ব্যক্তি অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো এবং আলেকজান্ডার থেকে অনেক জ্ঞান আহরণ করতে পারছি এবং আজকের আধুনিক যুগে তাদের অবদান অনেক বেশি। তারাই এর ভিত্তিটা স্থাপন করছিলেন। খোদা হাফেজ, দেখা হবে আরেক পর্বে।